একদিকে ইউক্রেনের আকাশে রাশিয়ার বিশাল FAV-3000 বোমার বিস্ফোরণ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের উপকূলে ঘণ্টার পর ঘণ্টা মার্কিন বিমান হামলার দাবি। একই সময়ে ইউক্রেনের সামরিক কারখানা, ড্রোন কমান্ড পোস্ট এবং গুরুত্বপূর্ণ বন্দর লক্ষ্য করে রাশিয়ার নতুন আক্রমণ। আবার তারই কিছুক্ষণ পর ইরান দাবি করছে তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইউরোপ এবং মধ্যপ্রাচ্য দুটি আলাদা যুদ্ধক্ষেত্র কি ধীরে ধীরে একটি বৃহত্তর ভূরাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল দুই অঞ্চলের পৃথক সংঘাত? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার সর্বশেষ সামরিক অভিযান, যুক্তরাষ্ট্রের ইরান হামলা এবং এর সম্ভাব্য বৈশ্বিক প্রভাব। রুশ সামরিক সূত্রের দাবি অনুযায়ী ডোনেক্স অঞ্চলের সোচুরোভো এলাকার কাছে ইউক্রেনের 63তম পৃথক মেকানাইজড ব্রিগেডের একটি অস্থায়ী মোতায়েন এলাকায় FAV-3000 গ্লাইড বোমা ব্যবহার করে হামলা চালানো হয়েছে। মস্কোর ভাষ্য অনুযায়ী হামলায় ওই অবস্থান ধ্বংস হয়েছে। যদিও এই দাবির স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি, তবুও FAV-3000 ব্যবহারের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। FAV-3000 মূলত সোভিয়েত আমলের একটি ভারী সাধারণ বোমা। তবে আধুনিক গ্লাইড ও সংশোধন মডিউল যুক্ত করা হলে এটিকে তুলনামূলক দূরত্ব থেকে লক্ষ্যবস্তুর দিকে পাঠানো সম্ভব হয়। এতে রুশ যুদ্ধবিমানকে ইউক্রেনের স্বল্প ও মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা বলয়ের গভীরে প্রবেশ না করেই আঘাত হানার সুযোগ তৈরি হয়। এই বোমার সবচেয়ে বড় শক্তি এর বিস্ফোরণ ক্ষমতা। FAV-3000 এর পুরো ওজন বিস্ফোরক নয়, তবে এর ভেতরের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক পদার্থ বড় বাংকার, সুরক্ষিত ঘাঁটি, শিল্প স্থাপনা এবং সেনা সমাবেশ এলাকার বিরুদ্ধে ব্যাপক ধ্বংস সৃষ্টি করতে পারে। ছোট গাইডেড বোমা যেখানে নির্দিষ্ট একটি যান বা কক্ষ ধ্বংসের জন্য ব্যবহৃত হয়, FAV-3000 সেখানে পুরো একটি সামরিক কমপ্লেক্স কিংবা বিস্তৃত প্রতিরক্ষা অবস্থানে বড় ধরনের ক্ষতি করতে পারে। রাশিয়ার বিমান কৌশলে Su-34 ফাইটার বোম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রিকনেসান্স ড্রোন প্রথমে লক্ষ্য শনাক্ত করে, সেই তথ্য যুদ্ধবিমান ইউনিটে পাঠানো হয়। এরপর গ্লাইড বোমা নিক্ষেপ করা হয় এবং পরে ড্রোনের মাধ্যমে হামলার ফল পর্যবেক্ষণ করা হয়। গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে লক্ষ্য নির্বাচন, আঘাত এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের এই দ্রুত চক্রই আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। গ্লাইড বোমা ব্যবহারের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করছে। প্যাট্রিয়টের মতো দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত মূল্যবান এবং সংখ্যায় সীমিত, এগুলো প্রতিটি ফ্রন্টে মোতায়েন করা সম্ভব নয়। অন্যদিকে স্বল্প পাল্লার ব্যবস্থা অনেক সময় গ্লাইড বোমা বহনকারী যুদ্ধবিমান পর্যন্ত পৌঁছাতে পারে না। ফলে রুশ বিমান প্রতিরক্ষা বলয়ের বাইরে থেকে বোমা নিক্ষেপ করতে পারলে ইউক্রেনের পক্ষে বিমানটিকে ভূপাতিত করা কিংবা বোমাটি প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। একই সময়ে খার্কিভ অঞ্চলেও একাধিক ইউক্রেনীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে রাশিয়া। তাদের বক্তব্য অনুযায়ী উস্তিনোভকা এলাকায় 159তম পৃথক মেকানাইজড ব্রিগেডের একটি ড্রোন কমান্ড পোস্ট এবং ব্লাগোদাতোভকা এলাকায় 41তম পৃথক মেকানাইজড ব্রিগেডের অস্থায়ী মোতায়েন স্থানে বিমান হামলা চালানো হয়েছে। বর্তমান যুদ্ধে ড্রোন কমান্ড পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে নজরদারি ড্রোন, FPV ড্রোন এবং আর্টিলারি হামলার সমন্বয় করা হয়। ফলে একটি ড্রোন কমান্ড পোস্ট ধ্বংস হলে শুধু ড্রোন নয়, পুরো একটি সেক্টরের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার সক্ষমতাও সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এই কারণেই দুই পক্ষই প্রতিপক্ষের ড্রোন অবকাঠামো ধ্বংসে বিশেষ গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে রাশিয়ার হামলা শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ ছিল না। মস্কোর দাবি অনুযায়ী কিয়েভে অবস্থিত এমন কয়েকটি সামরিক শিল্প প্রতিষ্ঠানে দূরপাল্লার নির্ভুল অস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন তৈরি বা সংযোজন করা হতো। এছাড়া ওডেসা অঞ্চলের ইউঝনি বন্দরের জ্বালানি সংরক্ষণাগার এবং সামরিক লজিস্টিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। যুদ্ধের শুরুতে মূল লক্ষ্য ছিল সামনের সারির সেনা ও প্রতিরক্ষা অবস্থান, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বর্তমান সংঘাতে অস্ত্র কারখানা, জ্বালানি ডিপো, বন্দর, রেলপথ এবং সরবরাহ ব্যবস্থার সমান গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কারণ একটি সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকলেই যুদ্ধ জেতা যায় না। সেই অস্ত্র নিয়মিত উৎপাদন,
রক্ষণাবেক্ষণ এবং ফ্রন্টলাইনে পৌঁছে দেওয়ার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার খবর সামনে আসে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বুশেহর, চাবাহার, জস্ক, কোনারাক, আবু মুসা এবং বান্দার আব্বাস এলাকায় প্রায় 5 ঘণ্টাব্যাপী বিমান হামলা চালিয়েছে। মার্কিন দাবি অনুযায়ী এই অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং সামুদ্রিক সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওয়াশিংটনের বক্তব্য, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার স্বার্থেই এই অভিযান পরিচালিত হয়েছে। সেন্টকম আরও জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিমান ঘাঁটি, নৌঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা অবকাঠামো রক্ষায় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এত বড় সামরিক উপস্থিতি একই সঙ্গে বড় ঝুঁকিও তৈরি করে, কারণ সংঘাত বাড়লে এসব ঘাঁটি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এরপরই পাল্টা দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের বক্তব্য অনুযায়ী মার্কিন হামলার জবাবে তারা জর্ডান, বাহরাইন এবং কুয়েতে থাকা একাধিক মার্কিন সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী জর্ডানের প্রিন্স হাসানের এয়ারবেস, বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং কুয়েতের আলী আল সালেম এয়ারবেস ও আহমেদ আল জাবের এয়ারবেস লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং হাইমার্স ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম ধ্বংসের দাবিও করেছে তারা। এই ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে বিশ্বের দুটি ভিন্ন অঞ্চলে সংঘাত চললেও আধুনিক যুদ্ধের ধরন অনেকটা একই। ইউক্রেনের যেমন ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ও সামরিক শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ, তেমনি মধ্যপ্রাচ্যেও একই প্রযুক্তি এখন সংঘাতের কেন্দ্রে চলে এসেছে। একটি অঞ্চলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চাহিদা বাড়ছে, অন্য অঞ্চলেও একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন বাড়ছে। ফলে অস্ত্র উৎপাদন, সরবরাহ এবং সামরিক সম্পদ বণ্টন এখন পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে রাশিয়া ইউক্রেনে সামরিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে, আর একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনাও নতুন মাত্রা পাচ্ছে। এই দুটি সংঘাত সরাসরি এক নয়, কিন্তু বৈশ্বিক নিরাপত্তা, অস্ত্র উৎপাদন, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যের ওপর এদের প্রভাব পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রিয় দর্শক, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে একই সময়ে বাড়তে থাকা এই সংঘাত কি বিশ্বকে আরও বড় সামরিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি এখনও আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।